বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে। রয়ান রায় কোচিং ক্লাসেস কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিল ভিডিওতে। কি আপডেট দিয়েছিল? যে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি, যেখানে আমাদের চ্যাপ্টারের এমসিকিউস থাকবে। মানে আমাদের গণিত বইয়ের যে যে চ্যাপ্টারগুলো আমরা করতে চাইছি, যেগুলো যেগুলো চ্যাপ্টার আমাদের, যেগুলো বলবো না, মোটামুটি সমস্ত চ্যাপ্টারই আমাদের যথেষ্ট ইম্পর্টেন্ট। আর যেখানে আমাদের এমসিকিউ, এসএকিউ এবং ভিএসএকিউ, এই যে পার্টটা, যেখানে সব থেকে মোটামুটি ছাত্রছাত্রীরা একটা সমস্যায় পড়ে, সেই সমস্যার সমাধান করার জন্য আমি উঠে পড়ে লেগেছি। এবং সেই সমস্যার সমাধানেই আজ আমরা একটি চ্যাপ্টার নিয়ে এসেছি, যার নাম গোলক, যেখানে থাকবে আমাদের সেই চ্যাপ্টারের সমস্ত এমসিকিউস প্রশ্ন, যেখানে যতটুকু দরকার ততটুকুই করা। মোট 30খানা প্রশ্ন করাবো। আমি এটুকু তোমাদেরকে কথা দিতে পারি, যদিও বা প্রশ্ন আসে, এখান থেকে রিপিট না হলেও এর বাইরে আসবে না। অর্থাৎ এখান থেকে হয়তো কোশ্চেনের লাইনটা একই থাকবে, কিন্তু হয়তো ডিজিট আলাদা থাকতে পারে। কিন্তু এই 30খানা কোশ্চেন যদি তুমি করতে পারো, আমি তোমাদেরকে এইটুকু কথা দিতে পারি যে এর বাইরে, এর কনসেপ্টের বাইরে কোনো প্রশ্ন গোলক থেকে আসার কথা নয়। শূন্যস্থান, সত্য মিথ্যা ও এমসিকিউজ, মানে বহু বিকল্পী ধর্মী, এই তিনটেই একসাথে তৈরি করা আমার এই আজকের এই পুরো ক্লাসটাতে। ঠিক আছে, এরপরে আমরা এই চ্যাপ্টারে যা 2 নম্বরের কোশ্চেন করা দরকার সেগুলো আমরা নিয়ে আসবো, অর্থাৎ এসএকিউ পার্টটা। তারপরে আমাদের আস্তে আস্তে বাকি যে চ্যাপ্টার্স গুলো থাকবে সেই চ্যাপ্টার গুলো হবে। আর সেটা কবে কবে হবে? আমাদের বুধবার করে এই ক্লাসটা আসবে। ঠিক আছে, তো এবার আমরা এতক্ষণে কিন্তু আমরা একটা চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি, যেখানে আমরা ত্রিকোণমিতি কোণ পরিমাপ চ্যাপ্টারটা করিয়েছিলাম, যেখানে সেই কোণ পরিমাপ চ্যাপ্টারের এমসিকিউস আমরা ওখানে এমসিকিউস সলভ করিয়ে দিয়েছি। এবং আমরা করিয়েছি কি সেখান থেকে, আর করিয়েছি ওই চ্যাপ্টারের কনসেপ্ট, যে অঙ্কগুলো করা দরকার সেই অঙ্কগুলো করে নিয়েছি আমরা। তা আমাদের একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। আগামী সেকেন্ড সামেটিভ এক্সামকে উদ্দেশ্য করে আমাদের তৈরি, অর্থাৎ আমাদের 3 ধরনের ক্লাস আমরা অ্যারেঞ্জ করছি একটা সপ্তাহে। কি কি ক্লাস? ফার্স্ট ক্লাস যেটা অ্যারেঞ্জ করব, সেই ক্লাসটা থাকবে আমাদের, সেটা হবে আমাদের কি বলতো, সেটা হবে আমাদের সম্পূর্ণ সেকেন্ড সামেটিভের যা যা চ্যাপ্টার রয়েছে তার উপরে ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো, এবং যে যে চ্যাপ্টার থেকে যতটুকু করা দরকার, যার দরুন তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম খুব সুন্দর হয়ে উঠবে, তার জন্য সেই ক্লাসটা। সেকেন্ড আমরা যে ক্লাসটা নিয়ে আসছি, সেখানে থাকবে আমাদের প্রতিটা চ্যাপ্টারের এমসিকিউ, এসএকিউ এবং ভিএসএকিউ পার্টটা। এবং 3 নম্বর যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে আমাদের বাহুবলী 1.0, যেখানে থাকবে আমাদের পুরো চ্যাপ্টারের কনসেপ্ট। এবং সেই চ্যাপ্টার থেকে আমরা প্রশ্ন সেইগুলোই করব, যে প্রশ্নগুলো আগামী 2027 মাধ্যমিকে আসতে চলেছে। তাই আমরা আর বেশি দেরি করে করা দরকার নেই আমাদের। আমরা আজ আমাদের এই ওয়ান শট ভিডিও গোলকের এমসিকিউস এবং শূন্যস্থান ও ভিএসএকিউ পার্টটা শুরু করি। মোট 30খানা প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা চটপট জলদি করে খাতা নিয়ে বসে পড়ো আমাদের এই কোশ্চেন করার জন্য। তোমরা নিশ্চিন্ত থাকো, এখান থেকে করার পরে তোমাদের সমস্ত ভীতি এই চ্যাপ্টারের প্রতি কেটে যাবে। কারণ এমসিকিউ হলো এমন একটা পার্ট, যেখানে তুমি কি বলতো, যে এই চ্যাপ্টার বলে না, যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে এমসিকিউস করলে সেই চ্যাপ্টারটা সম্বন্ধে প্রতিটা জায়গা পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করা যায়। অর্থাৎ আমি যদি কোনো গোলকের এমসিকিউস প্রশ্নটা পড়ি, সেই প্রশ্নটা পড়ে আমাকে অপশনস করার জন্য আমাকে সেই প্রশ্নটার মানে বুঝতে হবে। আর এই প্রশ্নটাকে যদি আমি বুঝতে পারি, তাহলে সেই প্রশ্নটার কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে। তাই বেশি দেরি করব না, আর আমরা আমাদের ক্লাস আজকে আমাদের শুরু করব। চলো শুরু করা যাক। তো আমাদের যে এই চ্যাপ্টারে যে ক্লাসটা রয়েছে, প্রথম যে কোশ্চেনটা আমরা দেখে নিব। ফার্স্ট কোশ্চেনটা আমরা কি দেখে নিব, এখান থেকে আমাদের কোশ্চেনটা কি হবে। প্রথম কোশ্চেনটা বলেছে কি, দেখো, বলেছে একটি একটি গোলকের আয়তন, না, একটি গোলকের আয়তন দিয়ে দিয়েছে এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। অর্থাৎ গোলকের আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের যদি সাংখ্যমান সমান থাকে, তাহলে আমরা সেটাকে কি করে সলভ করব। ঠিক আছে, গোলকের আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে দেখা যাক। প্রথমে দেখতে হবে আয়তনের ফর্মুলা কি এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি। কারণ তুমি যদি আয়তনের ফর্মুলা না জানো এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল কাকে বলে সেই বিষয়টা না বোঝো, তাহলে তুমি কিন্তু এই প্রশ্নটাকে সলভ করতে পারবে না। তাহলে গোলকের আয়তন, তাহলে আমরা যদি একটা গোলককে কল্পনা করি, সেই গোলকের ক্ষেত্রে আমরা সবাই জানি যে আয়তনের ফর্মুলা হয় 4/3 πr কিউব, যেখানে 8টা হচ্ছে কি, যেখানে 8টা হচ্ছে একটি ব্যাসার্ধ।
আরটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে আমরা বলি কিন্তু বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। তো পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হয় 4πr²। এটা হচ্ছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে 4πr², ঠিক আছে। পৃষ্ঠতল মানে সমগ্রতল গেল, পাই পাই কেটে গেছে, r² থেকে এখানে r হয়ে যাবে, তাহলে এখানে পেলাম r/3 সমান সমান হচ্ছে 1, তাহলে r সমান সমান সেটা গিয়ে দাঁড়ালো হচ্ছে 3, অর্থাৎ আমাদের অপশন হচ্ছে বি। অপশন হচ্ছে বি, 3 একক হচ্ছে অ্যান্সার। তাহলে অঙ্কটা কি করলাম বুঝতে পারলে, একদম সহজ একটা অঙ্ক, কিছুই নেই, ঠিক আছে। অঙ্কটা একদম সহজ, কিছুই নেই। আমি আরেকবার অঙ্কটা করে দিচ্ছি। তাহলে আমাদের বলেছে আয়তন মানে হচ্ছে 4/3 πr3, আর আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 4πr²। তো এখান থেকে 4 আমি কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম, r² r, তাহলে r দিয়ে কাটবে, তাহলে r/3 সমান সমান এখানে রয়েছে 1, তাহলে r সমান সমান হচ্ছে 3, তাহলে r মানে কত, ব্যাসার্ধ, আর আমাদের চেয়েছে ব্যাসার্ধ, তাহলে কত আমাদের অ্যান্সার, 3 একক হচ্ছে আমাদের অ্যান্সার। এটুকু আমাদের ক্লিয়ার হয়েছে। এই প্রশ্নটা আমাদের ক্লিয়ার, আশা করি খুব ভালোভাবে তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এবার নেক্সট প্রশ্ন দেখবো, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নতে আসি। আমরা দেখতে পাচ্ছি দুটি গোলকের, নিরেট গোলকের, নিরেট কথাটার মানে আর ফাঁপা কথাটার মানে বুঝতে হবে। নিরেট কথাটার মানে হচ্ছে যে সম্পূর্ণভাবে পরিপূর্ণ, অর্থাৎ সেখানে কোনো রকম ভাবে ফাঁক ফোকর নেই। আর ফাঁপা কথাটার মানে হচ্ছে একটি গোলকের মধ্যে যদি আরেকটি গোলককে যদি ভরে দিই, অর্থাৎ একটি গোলকের মধ্যে আরেকটি গোলক যখন উপস্থিত হয় তখন তাকে বলা হয় ফাঁপা। আর নিরেট মানে একদম পুরোপুরি ভাবে গোলক, কোনো রকম ভাবে ফাঁকা এর মধ্যে কোনো রকম ফাঁকা জায়গা এর মধ্যে থাকবে না, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বলেছে নিরেট গোলক। তাহলে নিরেট গোলকের ক্ষেত্রে কি বলেছে, নিরেট গোলকের ক্ষেত্রে বলেছে বক্রতলের ক্ষেত্রফল এবং বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা দিয়ে দিয়েছে গোলক দুটির আয়তনের অনুপাত কত হবে। তাহলে দুটি নিরেট গোলক, তাহলে আমরা কি বলবো, আমরা প্রথমে দেখে নিব বক্রতলের ক্ষেত্রফল যেটা থাকবে সেটার ক্ষেত্রফল এবং বক্রতলের ক্ষেত্রফল এবং বলেছে গোলক দুটির আয়তনের অনুপাত, তাই না। তাহলে বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে, আমি বলে নিচ্ছি প্রথম যে গোলকটা সেই গোলকটার ব্যাসার্ধ, মানে এটা একটা গোলক, এটা একটা নিরেট গোলক, এই গোলকের ব্যাসার্ধ যদি r1 হয়, এই গোলকের ব্যাসার্ধ আমি ধরলাম r2। এবার দুটো বক্রতলের ক্ষেত্রফল বলেছে, তার মানে কি, বক্রতলের ক্ষেত্রফল হয় 4πr1² অনুপাত 4πr2², অর্থাৎ সমগ্রতল যেটা সেটাই হচ্ছে বক্রতল। এবার এই দুটো বক্রতলের ক্ষেত্রফলকে সমান সমান আমরা যদি বলি, সেটা হচ্ছে কত, 25:36 সাথে সমান, সেটা হচ্ছে 25:36 বলে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 4πr1² বাই 4πr2², সেটা সমান হবে 25/36 সাথে, সেটা সমান হচ্ছে 25/36 সাথে। এবার 4π কেটে গেল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি r1/r2 তার মাথায় হোল স্কোয়ার, সেটা হয়ে যাবে 5/6, 25কে লেখা যায় 5 আর 36কে লেখা যায় 6, তাহলে 5/6 তার স্কোয়ার, স্কোয়ার কেটে গেলে তাহলে r1/r2 হয়ে দাঁড়ালো 5/6। এটুকু আমাদের ক্লিয়ার। তাহলে r1/r2 হয়ে দাঁড়ালো কত, 5/6। এটুকু ক্লিয়ার করতে পেরেছি তোমাদের। তাহলে r1r2 যদি 5/6 দাঁড়ায়, তাহলে আমাদেরকে এখানে চেয়েছে কি, চেয়েছে আমাদের এখানে আয়তন চেয়েছে। তাহলে আয়তনটা যদি বার করতে হয়, তাহলে আমাদের আয়তনের অনুপাত চেয়েছে। তাহলে আয়তনের অনুপাতে কি হবে, 4/3 πr³ r1³ তার সাথে 4/3 πr2³। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 4/3 পাই, 4/3 পাই কেটে গেল, r1 মানে হচ্ছে 5, তাহলে 5 এর কিউব, আর r2 মানে কত, r2 মানে হচ্ছে আমাদের কত, r2 মানে হচ্ছে তোমার 6 এর কিউব। তাহলে এখান থেকে বলতে পারি 125:216। তাহলে 125:2, অপশন আছে, অপশন সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, এটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের। খুব সহজ একটা অঙ্ক, দুটো গোলকের, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছিল, সেখান থেকে আমরা r1r2 বার করলাম, আর সেই r1r2 কে আমরা কোথায় বসালাম, আয়তনের অনুপাতে বসালাম, সেখান থেকে 5 এর কিউব 125 পেলাম আর 6 এর কিউব 216 পেলাম। আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের, খুব ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছি। এবার নেক্সট প্রশ্নটা আমরা দেখে নিব। চলো কি বলেছে নেক্সট প্রশ্নটাতে, চলো দেখে নিই। এই প্রশ্নটাতে আমাদের বলেছে যে একটি ঘনক এবং তার অন্তর্লিখিত গোলকের আয়তন, অর্থাৎ একটি ঘনক এবং তার অন্তর্লিখিত গোলক। অন্তর্লিখিত কথাটার মানে একটা হয় অন্তর্লিখিত, একটা হয় পরিলিখিত। অর্থাৎ অন্তর্লিখিত কথাটার মানে হলো, যদি একটি ঘনক আমরা নিই, সেই ঘনকের ক্ষেত্রে অন্তর্লিখিত রয়েছে। অর্থাৎ অন্তর্লিখিত কথাটার মানে ঘনকের ভেতরে একটা গোলক রয়েছে, ঘনকের ভেতরে একটা গোলক রয়েছে, সেই গোলকের আয়তন আর ঘনকের আয়তনটা তোমাকে বার করতে বলেছে। একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবে, যদি কোনো ঘনকের ভেতরে গোলকের উপস্থিতি হয়, তাহলে সেই গোলকের যেটা ব্যাস থাকবে সেটাই হয়ে যাবে ঘনকের বাহু। অর্থাৎ গোলকের যেটা ব্যাস হবে সেটাই হয়ে যাবে ঘনকের
বাহু। অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারি কি তাহলে স্যার, আমি এখান থেকে লিখতে পারি, আমরা লিখতে পারি যদি কোনো ঘনকের ভেতরে যদি কোনো গোলক থাকে তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য যেটা হবে, ঘনকের বাহুর দৈর্ঘ্য সেটা সমান হবে গোলকের গোলকের ব্যাসের সাথে। ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান হবে গোলকের ব্যাসের সাথে। অর্থাৎ অর্থাৎ আমি যদি বাহুটাকে ধরে নিই, ঘনকের বাহুটাকে যদি এক্স ধরে নিই, তাহলে সেটা গোলকের ব্যাসের সঙ্গে সমান। তাহলে গোলকের ব্যাস কত হয়? গোলকের ব্যাসার্ধ যদি তোমার এক্স থাকে তাহলে 2x হয়ে যাবে, 2x। তার মানে কি? অর্থাৎ ঘনকের বাহুর দৈর্ঘ্য গিয়ে দাঁড়াচ্ছে কত? ঘনকের বাহুর দৈর্ঘ্য কিন্তু 2x দাঁড়াচ্ছে। অর্থাৎ গোলকের গোলকের আমরা তো জানি 2r, কিন্তু এখানে ব্যাসার্ধকে আমরা কত ধরেছি? এখানে ব্যাসার্ধকে আমরা x ধরেছি। যদি আমরা ব্যাসার্ধকে x ধরি তাহলে 2x হয়ে যাবে কি আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য, কারণ আমরা জানি গোলকের ব্যাস হচ্ছে 2r, আর r মানে এখানে আমি x ধরেছি, তাহলে আমাদের ঘনকের বাহু সেটা কত গিয়ে দাঁড়াচ্ছে? গোলকের ব্যাসের সঙ্গে সমান, তাহলে 2x। অর্থাৎ আমাদের এখানে দুজনের আয়তনের অনুপাত চাইছে। তাহলে এবার ঘনকের আয়তনটা আমরা লিখে নেব। তাহলে ঘনকের আয়তনটা কত হবে? এটা যদি ওর বাহু হয়, ঘনকের আয়তন হয়ে যাবে কি 2x তার কিউব। 2x তার কিউব মানে কত হয়ে যাবে? 8x কিউব। 8x কিউব হয়ে গেল। এবার গোলকের আয়তন মানে কি 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব না, এখানে কত হয়ে যাবে? এখানে x কিউব হবে, কারণ আমরা r সমান সমান x ধরেছি, r সমান সমান আমরা x ধরেছি। এবার কি হবে? এটার সঙ্গে অনুপাত করতে বলেছে 8x কিউবের। তাহলে x কিউব আর x কিউব কাটলো, 4 কে 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8। তাহলে এখানে পেলাম পাই/3 আর এখানে পেলাম 2। তিনটাকে যদি আমি 2 এর সাথে মাল্টিপ্লাই করে দিই তাহলে পাই অনুপাত 6 হয়ে দাঁড়াচ্ছে। তাহলে পাই অনুপাত 6, পাই অনুপাত 6। কিন্তু আগে আমাদের ঘনক চেয়েছিল, আগে আমাদের কোশ্চেনে কিন্তু ঘনক তারপরে কিন্তু গোলক বলেছে। তাহলে উল্টে দাও, অসুবিধা কি আছে? 6:পাই। দেখো প্রশ্নে যদি তোমাদের আগে গোলক থাকতো আর তারপরে যদি ঘনক থাকতো তাহলে কিন্তু আমাদের পাই/6 অ্যান্সার হতো, কিন্তু আমাদের এখানে প্রথমে ঘনক বলা হয়েছে তারপরে গোলক বলা হয়েছে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 6:পাই। তাহলে 6:পাই সি অপশন, অপশন সি। ক্লিয়ার করতে পারলাম? অঙ্কটা ক্লিয়ার করতে পেরেছি তোমাদেরকে? খুব ইজি একটা অঙ্ক। সহজভাবে তোমাদের যদি ধারণা পরিষ্কার থাকে তাহলে তোমরা এই অঙ্কগুলাকে বাজিমাত করে আসবে, এইটুকু আমার বিশ্বাস। তাহলে তোমাদেরকে কি করতে হবে? এই জিনিসগুলোকে খালি ভালো করে বুঝতে হবে, সূত্রগুলোকে জাস্ট খালি ভালো করে মুখস্থ রাখতে হবে, জিনিসগুলোকে বুঝতে হবে। পরিমিতির ক্ষেত্রে সূত্র না মুখস্থ করলেও তুমি যদি ছবি আঁকতে পারো তাহলে সেই ছবি দ্বারা তুমি কিন্তু এই পার্টটা তুমি করতে পারবে, সূত্রের পার্টটা। ঠিক আছে? কারণ কত সূত্র তুমি মুখস্থ করবে? ঠিক আছে? মুখস্থ করে কিছু হবে না, তুমি সূত্রটাকে, ছবিটাকে আঁকতে পারলেই তোমার সূত্রটা সহজ। ঠিক আছে? এটুকু ক্লিয়ার হয়েছে এই অঙ্কটা? আশা করি এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে তোমাদের। নেক্সট আমরা এই অঙ্কটা দেখে নেবো, 4 নম্বরেরটা। চলো কি বলেছে 4 নম্বর অঙ্কটা, কি বলেছে দেখে নেবো। দেখো বলেছে এ একক পার্শ্ব প্রান্তিক বিশিষ্ট একটি নিরেট ঘনক থাকে। এ একক পার্শ্ব প্রান্তিক বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক যদি কেটে নেওয়া হয়, গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? খুবই সহজ একটা অঙ্ক। বলছে একটা ঘনক দেওয়া আছে, যে ঘনকটার বাহু হচ্ছে এ একক, যে ঘনকটার বাহু হচ্ছে এ একক, যে ঘনকটার বাহু হচ্ছে এ একক। এবার এই ঘনকের বাহু থেকে যদি আমি কি করে নিই? সর্ববৃহৎ একটা গোলক কেটে নিই, তাহলে ঘনকটা থেকে যদি গোলককে কেটে নেওয়া যায় তাহলে ঘনকের যে বাহুটা থাকবে সেটাই হয়ে যাবে কি? গোলকের ব্যাস। আমি একটু আগেই বললাম। তার মানে কি? একটা ঘনকের মধ্যে যদি একটা গোলক উপস্থিত থাকে তাহলে ঘনকের যা বাহুর দৈর্ঘ্য হয় গোলকের ব্যাসের দৈর্ঘ্য সেম হয়। তাহলে গোলকের যে ব্যাস হবে সেটাই হবে ঘনকের বাহুর দৈর্ঘ্য। এখানে আমাদের দেওয়া আছে ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে গোলকের ব্যাসটা এখানে কত হবে? কারণ আমরা আগেই জেনেছি যে ঘনকের যা বাহুর দৈর্ঘ্য হয় সেটাই গোলকের ব্যাসের সঙ্গে সমান হয়। তাহলে এখান থেকে আমাদের কি সমান হবে? তাহলে ঘনকের বাহু হয়েছে এ, তাহলে আমাদের এই ব্যাসটাও কত হবে? এ একক। এটুকু আমাদের ক্লিয়ার হলো? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার করতে পেরেছি এটুকু অ্যান্সার। আমি জানি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে খুব ভালোভাবে। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখলে দেখো কত সহজভাবে একই টাইপের অঙ্ক কিছুক্ষণ আগেই আমরা করলাম 3 আর 4 দাগের। 3 দাগেরটাতে কি করলাম? সেই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা 4 দাগের অঙ্কটা করলাম। এটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের? চলো নেক্সট দেখা যাক। এবার বলেছে কি, ভালো করে বুঝবে। ঠিক আছে? এবার বলেছে একটি সমান ব্যাসার্ধের একটি গোলক ও একটি লম্ববৃত্তাকার চোঙের ঘনফল সমান, চোঙটির ব্যাস তার উচ্চতা অপেক্ষা শতকরা কত বেশি। তাহলে আমরা প্রথমে দেখে নিব যে এখানে আমাদের বলেছে কি ব্যাসার্ধর গোলকটা আর লম্ববৃত্তাকার চোঙ। তো লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে যদি আমি নিই, প্রথমে আগে আমরা এই গোলকটা নিয়ে নিই। তাহলে গোলকের ক্ষেত্রে আয়তনটা কত হবে? গোলকের ক্ষেত্রে আয়তনটা কত হবে?
গোলকের ক্ষেত্রে আয়তনটা হয়ে যাবে 4/3 πr কিউব। এবং চোঙের ক্ষেত্রে আয়তন কত হবে? চোঙের ক্ষেত্রে আয়তন হবে সেটা হয়ে যাবে কত? πr²h। এবার এই দুটোর সাংখ্যমান সমান বলেছে, তাহলে 4/3 πr কিউব আর πr²h এই দুজনকে সমান করে দিচ্ছি। তাহলে এবার এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে এখান থেকে আমাদের কি হবে? পাই পাই কেটে গেল, r² থেকে r হয়ে গেল, তাহলে এখান থেকে আমি পেলাম 4r, এখান থেকে পেলাম 3h। তাহলে এখান থেকে h টার মান কত বেরোলো? 4r/3। এখান থেকে h আমি পেয়ে গেলাম 4r/3। এতটুকু ক্লিয়ার সবার? এবার বলেছে আমরা জানি চোঙের ব্যাস কত হয়? চোঙের ব্যাস হয় 2r। এবার বলেছে যে ব্যাসটা তার উচ্চতা অপেক্ষা কত বেশি? ব্যাস তার উচ্চতা অপেক্ষা, তাহলে ব্যাস তার উচ্চতা অপেক্ষা যদি দেখতে চাই, তাহলে ব্যাস তার উচ্চতা অপেক্ষা কতটা বেশি সেটাকে যদি দেখতে চাই, তাহলে আমরা এখানে করতে পারবো যে আমি বলছি ব্যাসটা তার উচ্চতা অপেক্ষা কত বেশি সেটা বের করার জন্য, তাহলে মানে কি আমাদের ব্যাস হচ্ছে 2r, ব্যাস কত আমাদের? 2r। এই 2rটা থেকে যদি আমি 4r/3 মানে উচ্চতাটাকে যদি বাদ দিই, কেন বাদ দিলাম? কারণ কত বেশি সেটা চেয়েছে, তাহলে সেখান থেকে আমরা কি পাবো? 3 দুগুণে 6, 6r মাইনাস 4r/3, তাহলে এখান থেকে হয়ে যাবে কত? 2r/3 পেয়ে গেলাম আমরা, 2r/3 পেয়ে গেলাম। তাহলে 2r/3 আমরা কি পেলাম? 2r/3 এটা আমরা পেলাম ব্যাসটা উচ্চতা থেকে কতটা বেশি, শতকরা কতটা বেশি এখনো বের করেনি। 2r/3 পেলাম ব্যাসটা উচ্চতা থেকে কত বেশি। তাহলে আমি এই জায়গাটা আরেকবার করে নিচ্ছি, দেখবে তোমরা, ঠিক আছে? বলেছে ব্যাসটা তার উচ্চতা অপেক্ষা কতটা বেশি, তাহলে ব্যাসটা তার উচ্চতা অপেক্ষা কতটা বেশি এটা বের করার জন্য আমাদের কি বেরিয়েছিল? আমাদের ব্যাসটা হচ্ছে 2r, আর উচ্চতাটা মানে এটা ব্যাসটা যদি 2r হয়, কার ব্যাস? চোঙের ব্যাস যদি 2r হয়, তাহলে উচ্চতাটা কত হয়েছিল? উচ্চতাটা হয়েছিল তোমার 4r/3। তাহলে 4r/3। এবার বলেছে কত বেশি বের করার জন্য 2r থেকে আমরা কি করব? 4/3 কে মাইনাস করব। এটা যদি মাইনাস করি তাহলে আমাদের এটা মাইনাস করলে কত হবে? 3r থেকে 2r হয়ে যাবে 6r, 6r বাই মাইনাস 4r/3, সেটা বিয়োগ করলে কত হবে? 2r/3। এবার এটা বেরালো কি আমাদের? এটা কত বেশি? এবার শতকরা কত বেশি বের করার জন্য আমাদের কি করতে হবে? 2r/3 কতর উপরে? 4r/3 উপরে। 4r/3 উপরে কত পার্সেন্ট? 100%। এটা বার করলে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কত হবে? 3 3 কেটে গেল, আর কেটে গেল, 2 2 4, তাহলে 2 50 100, তাহলে আমাদের কত অ্যান্সার হলো? 50% অ্যান্সার হলো। তাহলে অপশন বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে আমরা প্রথমে কি করলাম? আয়তনকে আর চোঙের আয়তনকে এবং লম্ববৃত্তাকার চোঙ এবং গোলকের আয়তনকে সমান করলাম, সেখান থেকে উচ্চতা বার করলাম, তো সেই উচ্চতাটা 4r/3 আমাদের বেরোলো। এবার ব্যাস কত আমরা জানি? চোঙের ব্যাস কত জানি? চোঙের ব্যাস হচ্ছে কি ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2r। এবার কত বেশি? ব্যাসটা তার উচ্চতা থেকে কত বেশি, তাহলে ব্যাস থেকে উচ্চতা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দেখলাম যে 2r/3 পরিমাণ বেশি একক। তাহলে 2r/3টা কার উপরে বেশি? 4r/3 এর উচ্চতার উপরে বের করতে বলেছে উচ্চতা অপেক্ষা। তাহলে 3 3 কাটলো, কাটাকাটি করে কত পেলাম এখান থেকে আমরা? 50%। কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? খুব সহজ অঙ্ক, কনসেপচুয়াল অঙ্ক, ভালো অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো, চলো। এবার নেক্সট অঙ্ক কি বলেছে আমাদেরকে? নেক্সট অঙ্কটা ভালো করে দেখো, চলো। নেক্সট অঙ্কটা বলেছে একটি গোলকের গ্যাস বেলুন, মানে একটি গোলাকার গ্যাস বেলুন ফোলাবার পর 7 সেমি থেকে 21 সেমি হলো। বেলুনটির পূর্বে পরের সমগ্রতলের ক্ষেত্রফল কত? আচ্ছা, 7 সেমি থেকে এসে, আচ্ছা যখন গোলকটির 7 সেমি ব্যাসার্ধ, যখন এটা দুটো বেলুন, বেলুনের একটা হচ্ছে 7 সেমি, একটা হচ্ছে 21 সেমি। তাহলে যখন 7 সেমি ব্যাসার্ধ ছিল, তখন গোলকটার ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল কত ছিল? 4πr²। তাহলে এক্ষেত্রে 4πr² মানে কত? 4π, আর মানে কত? 7 এর স্কয়ার, তাহলে কত? 4π 49, 4π × 49। এবং যখন আমাদের 21 সেমি ছিল তখন আমাদের কত হয়েছিল? 4πr²। সেক্ষেত্রে 21 কত হলো? 4π 21 এর স্কয়ার, 4π 21 এর স্কয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 4π 21 এর স্কয়ার। তাহলে এটা আমি থাকলো 7 এর স্কয়ার, এটা 21 এর স্কয়ার, থাক, অসুবিধা না। তাহলে আমরা এটা 7 এর স্কয়ারে রেখে দিই, এটা কত বেশি ক্যালকুলেশন করার দরকার নাই, এটাকে 7 এর স্কয়ারে রেখে দিই। তাহলে এটা হয়ে যাবে 4π 7 এর স্কয়ার। ঠিক আছে? এবার দুজনের অনুপাত করতে বলেছে, তাহলে 4π 7 এর স্কয়ার অনুপাত হচ্ছে 4π 21 এর স্কয়ার। তাহলে 4π কাটলো, 7 এর স্কয়ার, এখানে হচ্ছে দুটো 7 আর এখানে হচ্ছে আমাদের দুটো 21, তাহলে একটা 7 দিয়ে একটা 21,
একটার সাথে দিয়ে আরেকটা 21, তাহলে হয়ে গেল 1 এদিকে আর এদিকে হচ্ছে 9, 1:9 অনুপাত আছে। ভেরি গুড, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার করতে পারলাম? খুব ইজি একটা অঙ্ক, খুব সহজ অঙ্ক, খুব ভালো অঙ্ক। এই টাইপের অঙ্ক পরীক্ষাতে আসলে তোমরা ফাটিয়ে আসবে পরীক্ষা, খুব সুন্দরভাবে পুরো কাঁপবে পরীক্ষা, এত ভালো পরীক্ষা হবে তোমাদের, তোমরা কল্পনা করতে পারবে না। তাহলে এই টাইপের কোশ্চেনকে মানে করাটা কোনো বড় ব্যাপারই নয় তোমাদের কাছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন দেখে নিই, চলো কি বলেছে এবার দেখো। এবার বলেছে কি একটি 4R, এটাকে একটু ঠিক করে নাও, এটা 2R হবে। ঠিক আছে, 4R, তাহলে 2R একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের আয়তন। আচ্ছা, অর্ধগোলক আমরা জানি যে অর্ধগোলকের আয়তনের ফর্মুলা হয় 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব। এবার এখানে আর এর মান বলে দিয়েছে কত, 2R। 2R মানে কত, 2R তার কিউব হয়ে গেল। তাহলে এটা কত হলো, 2/3 পাই, 2R মানে হচ্ছে 2 এর কিউব হচ্ছে 8, আর কিউব মানে হচ্ছে আর কিউব। আচ্ছা 8 হচ্ছে, আচ্ছা কত কত দিয়ে হবে, 8 কে 2 দিয়ে গুণ করো, উপর উপর গুণ, 16/3, তাহলে এখানে বলে পাই আর কিউব, তাহলে 16/3 পাই আর কিউব। অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে কতটা সহজ, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, যদি একটু কনসেপ্ট ক্লিয়ার থাকে, এত সুন্দর অঙ্ক যদি তোমরা পরীক্ষায় পাও, তাহলে কার পরীক্ষা ভালো হবে না? খুব সহজ একটা অঙ্ক ছিল, একদম সহজ অঙ্ক, খুব মিষ্টি একটা অঙ্ক বলতে পারো। এবার নেক্সট 8 নম্বরটা কি বলেছে দেখো। 8 নম্বর অঙ্কটা কি বলেছে? 8 নম্বর অঙ্কটা বলেছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 7 সেমি হলে তার সমগ্র তলের, আচ্ছা এবার ব্যাসার্ধ বলে দিয়েছে, তাহলে ব্যাসার্ধ 7 সেমি হলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্র, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 পাই আর স্কয়ার। তাহলে 2 পাই আর স্কয়ার যদি হয়, সরি 3 পাই আর স্কয়ার, 3 পাই আর স্কয়ার যদি হয়, তাহলে 3 ইন্টু 22/7 ইন্টু আর স্কয়ার। আর স্কয়ার মানে কি, আর স্কয়ার মানে হচ্ছে তো তোমার হচ্ছে 7 ইন্টু 7, তাহলে এখান থেকে একটা 7 কেটে গেল, তাহলে 3 গুণিত 22 ইন্টু 7, তাহলে কত হবে, 22 আর 3 হচ্ছে 66 ইন্টু 7, 7 6 42, 7 6 42, 42 আর 4 46, 462 বর্গ সেমি, 462 বর্গ সেমি হলো কারেক্ট অ্যান্সার। অ্যান্সার আছে, অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। সহজ, খুব সহজ। অর্ধগোলকের সামান্য ক্ষেত্রফলের ফর্মুলা লিখলাম আর সেখানে মানটা বসিয়ে দিলাম, ব্যাসার্ধ তো বলেই দিয়েছে, তাহলে আমাদের ইজিলি ভাবে করে নিলাম, আনসার বেরিয়ে গেল 462 বর্গ সেমি। নেক্সট অঙ্ক দেখে নিব, চলো নেক্সট অঙ্ক কি বলেছে, এটাও খুব ইজি অঙ্ক, খুব ভালো অঙ্ক, চলো দেখে নিই কি বলেছে। দুটি নিরেট গোলকার ব্যাসার্ধের অনুপাত, নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত, ঠিক আছে, দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত 1:3 হলে আয়তন অনুপাত, নিরেট গোলক তাই না, ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে ব্যাসার্ধের অনুপাত মানে R1:R2, এটা তোমাকে দেওয়া আছে 1:3, R1:R2 দেওয়া আছে 1:3, তাহলে R1:1:3 দেখালে আয়তন কত হবে, তাহলে 4/3 পাই R1 কিউব, গোলক না তো 4/3 গোলক বলেছে, R1 কিউব অনুপাত 4/3 পাই R2 কিউব দিয়ে দিল, তাহলে 4/3 পাই 4/3 কাই কেটে গেল, এটা হয়ে যাবে কত, R1:R2 দিয়েছে R1/R2 তার কিউব, এটা আমরা লিখতে পারি, তাহলে R1 মানে কত 1 কিউব 3 তার কিউব, তাহলে কত হবে 1/27, আর 1/27 কে লেখা যায় 1:27। অ্যান্সার কোনটা, অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। কত সহজ অঙ্ক, তোমরা ভাবতে পারছো সহজটা কতটা? এত সহজ অঙ্ক একমাত্র কনসেপ্ট ক্লিয়ার থাকলেই পারা যায়। স্বচ্ছ ধারণা ক্লিয়ার করো আর অঙ্কের বাজিমাত করে আসো, এমসিকিউস জলের মতন সহজ হবে, খালি এক একটা ক্লাস তোমাদের জন্য আসছে যেগুলো ইম্পর্টেন্ট ক্লাস, আর এই এমসিকিউস গুলোই এতদিন ধরে পরীক্ষায় এসছে, টপ 30 কোশ্চেন নিয়ে এসছি, একদম বেস্ট কোশ্চেন। তোমরা করার পরে বলবে যে কতটা ইন্টারেস্ট লাগলো, কতটা মজা লাগলো ক্লাসটা। এরপরে বাকি নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো, বাকি চ্যাপ্টার গুলো তোমাদের কাছে আরো আকর্ষণীয় হয়ে দাঁড়াবে। তো আমরা কি করলাম, নেক্সট এবার আমাদের 10 নম্বর কোশ্চেনটা করবো, ঠিক আছে? খুব ভালো অঙ্ক ছিল, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। বলেছে কি, এবার দেখো, এবার হচ্ছে আমাদের 10 নম্বর কোশ্চেনটা, একটি গোলকের ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো। তাহলে একটি গোলকের ব্যাসার্ধ যদি 50% হ্রাস করা হয়, তাহলে সেখানে গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফলটা কতটা হ্রাস পাবে। তাহলে গোলকের ব্যাসার্ধ 50% হ্রাস, তাহলে আমি বলছি গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, এবার যদি তাকে 50% হ্রাস করা হয়, তাহলে আমরা জানি যে কোনো জিনিস হ্রাস করা হয় এভাবে, আর মাইনাস আর এর 50%, তাহলে আর মাইনাস আর এর 50% কত, 50%, 50 একে 50, 50 2 100, তাহলে আর মাইনাস R/2, তার মানে কত, এখান থেকে R/2 বেরোবে। এবার বলছে ব্যাসার্ধ যদি 50% হ্রাস হয়, দেখো যখন আমাদের ব্যাসার্ধ ছিল আর,
তখন আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল ছিল 4πr²। আর যখন আমাদের ব্যাসার্ধ 4πr² হলো, এবার গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, এবার যখন আমাদের ব্যাসার্ধ r/2, কারণ আমাদের তো 50% হ্রাস হয়েছে, আগে তো r ছিল, এখন তো r/2 হয়েছে, তাহলে r/2 হওয়ার পরে এখন হয়ে দাঁড়াচ্ছে 4πr/2 তার স্কয়ার। তাহলে এটা হয়ে দাঁড়াবে 4 ইন্টু পাই ইন্টু হয়ে যাবে r²/4। এখান থেকে 4 4 কেটে গেলে তাহলে কত বাঁচলো, πr²। এবার এই যে এখানে আমরা পেলাম কি, প্রথমে ছিল আমাদের 4πr², আর এখন হয়ে গেল πr²। তাহলে কতটা কম হলো, কতটা কম হলো, ক্ষেত্রফলে কতটা হ্রাস পেল, তাহলে হ্রাস পেল কতটা, কমে গিয়ে দাঁড়ালো 3πr²। শতকরা কত হ্রাস পেল এটা বার করবো কি করে, 3πr²। কার উপরে হ্রাস পেল এখানে দেখে নি, দাঁড়াও এখানে দেখে, এখানে একটু বুঝতে অসুবিধা হবে, এখানে দেখে চলো উপরে দেখে করি। তাহলে কতটা হ্রাস পেল, আগে ছিল 4πr², এখন সেটা দাঁড়ালো 3πr², সরি πr², তাহলে কতটা হ্রাস পেয়েছে, 3πr² হ্রাস পেয়েছে। 3πr²টা কার উপর হ্রাস পেয়েছে, আগে যত ছিল তার উপর হ্রাস পেয়েছে। তাহলে 100-র মধ্যে কত পেয়েছে, পার্সেন্টেজটা বার করবো, তাহলে কত হবে, πr² কেটে গেল, 4কে 25 বারে, 25-এর সঙ্গে উপরের 3টা যখন গুণ করবো তাহলে 3 গুণিত 25, সেটা হয়ে দাঁড়াবে আমাদের 75%। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 75%। তাহলে 75% অ্যান্সার আছে, অবশ্যই অপশন বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেছে, খুব ইজি একটা অঙ্ক, খুব ভালো অঙ্ক, ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই তাহলে। চলো, ভেরি গুড। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, এখানে বলেছে একটি গোলকের ঘনফল 4/3πr²। এটি একটি ঘনকের মধ্যে স্পর্শ করেছে, ঘনক ও গোলকের আয়তন কত। আচ্ছা, ঘনকের মধ্যে যে স্পর্শ করেছে, তো ঘনকের মধ্যে স্পর্শ করে থাকা মানে ঘনকের ভেতরে এটা অবশ্যই একটি অন্তর্লিখিত আছে, ঘনকের মধ্যে অন্তর্লিখিত, অর্থাৎ ঘনকের যে 6খানা বাহু, সেই 6খানা বাহুকে স্পর্শ করে রয়েছে। তাহলে আমরা কিন্তু এই টাইপের কোশ্চেন পড়েছি, একদম একই টাইপের ছিল। আমরা গোলকের ঘনফল, তাহলে ঘনক আর গোলকের চেয়েছে, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার আমার মনে হয় আমি 2 নম্বর কোশ্চেনে করেছিলাম। তাহলে ঘনফলটা দিয়ে দিয়েছে, দেখো গোলকের দিয়ে দিয়েছে 4/3πr³, আর আমাদের ঘনকের ক্ষেত্রে সেটা হয়ে যাবে কত, ঘনকের ক্ষেত্রে হয়ে যাবে, ঘনকের হচ্ছে কত, এটাই হচ্ছে কত, ব্যাসার্ধ, ব্যাসটাই, তাহলে আমি 2r, তাহলে 2r মানে এটা হয়ে যাবে কত, 8r³, একই জিনিস ছিল। এবার দুজনকে অনুপাত করে দাও, এই সরি 8r³ বলছি, 2r³, এটা হয়ে যাবে 8r³। তাহলে 8r³ যদি হয়ে যায়, ধরো 2r³ বাহু কিউব, এটা হয়ে যাবে কত, 8r³। আচ্ছা, এখানে আবার আয়তনটা করো, 8r³ অনুপাত π/4/3πr³। তাহলে এটা কত হয়ে যাবে, r³ কেটে গেল, আচ্ছা 4কে 2 দিয়ে, তাহলে 3 আর 2 গুণ করলে 6, আর এখানে বাঁচলো পাই, 6:π, অ্যান্সার বি। ভেরি গুড, খুব সহজ একটা অঙ্ক ছিল, বোঝা গেল, ক্লিয়ার হয়েছে অঙ্কটা। এই অঙ্কটা আগে করেছি আমি, তাও একটু ওই জন্য শর্টে করলাম আমি, তোমরা জাস্ট বুঝে নিও আগে এটা করা আছে, ঠিক আছে। এবার নেক্সট এই অঙ্কটা দেখে নিই। নেক্সট অঙ্কটা তো আমরা দেখে নেব কি, যে আমরা জানি যে একটি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে আমরা জানি পুরো গোলকের ক্ষেত্রে 4πr² হয়। এবার 4πr²কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের সেটা হয়ে যাবে কি 2πr²। এটা হয়ে যাবে নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল। এবার আমাদের কি বলে দিয়েছে, ব্যাসার্ধটা এখানে কত বলে দিয়েছে, 3r, ব্যাসার্ধটা বলে দিয়েছে 3r। তাহলে আমরা এখানে ক্যালকুলেট করে নেব 2πr², সেখানে আমরা 2 ইন্টু পাই ইন্টু আর এর জায়গাতে বসাবো 3r তার হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে কত, 2 ইন্টু পাই ইন্টু কত, 9r²। তাহলে হচ্ছে আমাদের কত, 9 দুগুণে 18, তাহলে 18πr²। এটা হচ্ছে আমাদের কি নিরেট গোলকের ক্ষেত্রফল সমগ্র, তাহলে 18πr², এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব সহজ একটা অঙ্ক ছিল, ইজি একটা অঙ্ক, ঠিক আছে। এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় পড়ে তাহলে তোমাদের কি অবস্থা হবে ভাবতে পারছো, তোমরা কতটা সহজভাবে পরীক্ষাটা করতে পারবে। একদম ইজি পরীক্ষা তোমাদের জন্য হতে চলেছে যদি তোমরা এই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করো। শুধুমাত্র জাস্ট খেলে একটু ভরসা, রয়্যান রয় কোচিং ক্লাসের উপরে একটু খালি ভরসা রাখতে হবে, আর কিচ্ছু না, বাকি কাজ আমি করে দেবো তোমাদের জন্য। চলো এবার নেক্সট কোশ্চেনে আমাদের কি বলেছে দেখো, 13 নম্বর কোশ্চেন, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের মধ্যে অন্তর্লিখিত বৃহত্তম ঘনকের বাহুর দৈর্ঘ্য। তার মানে কি, গোলকের মধ্যে বৃহত্তম ঘনক, আমরা যদি গোলকের মধ্যে ঘনককে আঁকার চেষ্টা করি, গোলকের মধ্যে তাহলে সেক্ষেত্রে আমাদের বলেছে বৃহত্তম, তো ঘনকের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কোনটা হয়, কর্ণের দৈর্ঘ্য যা হয় সেটাই হচ্ছে ওর বৃহত্তম বাহুর দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য যেটা হয়। তাহলে আমরা জানি ঘনকের ক্ষেত্রে বর্গক্ষেত্রের
3D রূপ হচ্ছে ঘনক, তাহলে ঘনকের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে a√3, মানে বাহুকে √3 দিয়ে গুণ। কিন্তু এখানে আমাদের অপশনে কি আছে, আমাদের এখানে অপশনে আছে 4√2, তাহলে 4√2 হলে এখানে তো √2 থাকার কারণে প্রথমেই আমরা বলে দেবো যে এটা আমাদের কি হবে না, বাহুর দৈর্ঘ্য হওয়া সম্ভব না, তাহলে আমাদের এটা অপশন কি হবে, মিথ্যা। আশা করি ক্লিয়ার করতে পেরেছি, অঙ্ক না করেও শুধুমাত্র কনসেপ্ট দিয়ে ছবি এঁকে আমরা এই জিনিসটাকে বুঝে নিতে পারবো। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন আমরা দেখে নিব কি, নেক্সট কোশ্চেনে আমরা দেখে নিব, এখানে আমাদের কি বলেছে 14 নম্বর, আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ কটা শঙ্কু কাটা যাবে। তাহলে সর্ববৃহৎ কটা শঙ্কু কাটা যাবে, তার মানে কি, এটা খুবই একটা সহজ অঙ্ক। আমরা যদি বলি শঙ্কু যে কাটা যাবে তার আয়তন কত, মানে আমরা যদি একটা গোলক এঁকে নিই, অর্ধগোলক, সেই অর্ধগোলক থেকে তোমাকে বলেছে একটা শঙ্কুকে কেটে নিতে, তাহলে শঙ্কুকে কেটে নিলে সেই শঙ্কুর আয়তন কত হবে। মনে রাখবে যে এক্ষেত্রে আমাদের যেটা উচ্চতা হবে সেটাই হবে আমাদের এখানকার ব্যাসার্ধ। তার মানে অর্ধগোলকের যে আমাদের ইসের যে ব্যাসার্ধ, মানে অর্ধগোলকের যে ব্যাসার্ধ, সেখানে শঙ্কুর উচ্চতার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এর যে ব্যাসার্ধ সেটাই হচ্ছে কি শঙ্কুর উচ্চতা, তার মানে কি সেটাই হচ্ছে কি শঙ্কুর উচ্চতা। তার মানে আমরা এখানে বলতে পারি এইচটা সমান হবে কার সাথে, আর এর সাথে। তাহলে আমরা জানি আয়তনের ফর্মুলা শঙ্কুর ক্ষেত্রে পাই আর স্কোয়ার এইচ। এবার আমরা যদি এখানে 1/3 পাই আর স্কোয়ার এইচ এর জায়গাতে যদি আমরা বসিয়ে দিই আর কে, তাহলে আমরা এখানে লিখে দিতে পারবো পাই আর কিউ বাই 3, এটাই হয়ে যাবে আমাদেরকে শঙ্কুর আয়তন। আশা করি ক্লিয়ার করতে পেরেছি, খুব ইজি একটা অঙ্ক, খুব সহজভাবে আমাদের ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা নেক্সট অঙ্ক দেখে নিব। নেক্সট অঙ্ক চলো 15 দাগেরটা কি বলেছে, একই ব্যাসার্ধ নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 2:1, এটা সত্যি না মিথ্যা? তাহলে আমরা যদি নিই নিরেট গোলক, তো নিরেট গোলকের একই ব্যাসার্ধ সেম, আর অর্ধগোলকের সমগ্রতল, গোলকের ক্ষেত্রে যদি সমগ্রতল নিই, গোলকের সমগ্রতল হচ্ছে 2 পাই আর স্কোয়ার, এটা 2:11 হবে না, 2:1 হবে, ঠিক আছে। এবার বলছে 2 পাই আর 4 পাইটা হচ্ছে আমাদের নিরেট গোলকের আমাদের সমগ্রতল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আর অর্ধগোলকের হচ্ছে 2 পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার কেটে গেল, 2 1 2, 2 2 4, তাহলে আমাদের অনুপাতটা বেড়ালো 2:1। আমাদের সত্য না মিথ্যা? অবভিয়াসলি সত্য। তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের এটা অবভিয়াসলি কি হলো, সত্য হলো। আশা করি ক্লিয়ার হয়েছে এটা। এবার আমরা নেক্সট দেখে নিব কি 16 নম্বরটা, বলেছে নিরেট গোলকের আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। খুব সহজ একটা অঙ্ক, এটাকেও একদম সহজ ভাবে করতে হবে। আচ্ছা, নিরেট গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে, তাহলে নিরেট গোলক, তাহলে 4/3 পাই আর কিউব, এটা r1 কিউব, আর 4/3 পাই r2 কিউব, দুটোই দেওয়া আছে, সমান সমান হচ্ছে 27:8। তাহলে আমরা এখান থেকে 4/3 পাই কেটে দিলাম, তাহলে r1/r2, তার মাথায় কিউব রাখলাম বাইরে, আর 27কে লিখতে পারলাম 27কে 3, 8কে লিখতে পারলাম 2, তার মাথায় কিউব। তাহলে এখান থেকে r1/r2টা কত বেরোলো, 3/2। এবার আমাদের বলেছে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে, 4 পাই r1 স্কোয়ার আর 4 পাই r2 স্কোয়ার, তার হোল স্কোয়ার দিয়ে দিলাম আমি, তাহলে 4 পাই r1, তাহলে 4 পাই কেটে গেল, তাহলে এখান থেকে আমরা লিখে দিলাম 3 এর স্কোয়ার, এখান থেকে r2 স্কোয়ার লিখে দিলাম, তাহলে এটা হয়ে যাবে 2 এর স্কোয়ার, তাহলে সেটা হয়ে যাবে কত, 9:4। তাহলে এটাই হচ্ছে আমাদের অপশন। আমরা এই অঙ্কটাকে করতে গিয়ে যথেষ্ট সময় নষ্ট করলাম, কিন্তু আমরা যদি সময় নষ্ট না করি তাহলে আমরা তাও কিন্তু অঙ্কটা করতে পারবো। দেখবে তোমরা খালি জাস্ট দেখে নাও, 9:4 অ্যান্সার বেরিয়েছে। আমাদের অঙ্কটাকে না করে আমরা কিভাবে অঙ্কটাকে সহজে বলে দিতে পারবো অপশনের সাহায্যে। দেখো, আমরা বলছি আমাদের এখানে দেওয়া আছে অনুপাতটা কত, আমাদের 16 নম্বরে অনুপাতটা, আয়তন অনুপাতটা দেওয়া আছে 27:8। তাহলে 27কে লেখা যায় 3 এর কিউব, 8কে লেখা যায় 2 এর কিউব, তাহলে আমাদের অনুপাতটা হয়ে দাঁড়ালো কত, 27 কে। এবার আমাদের যদি 27, তার মানে কি আমাদের বাহুটা রয়েছে কি, তার মানে একটা গোলকের ব্যাসার্ধ রয়েছে সেটা হয়ে যাবে 3, আর আরেকটা গোলকের ব্যাসার্ধ আমাদের কত হয়ে যাবে 2। তাহলে এবার আমাদের ক্ষেত্রফল বলেছে, তাহলে ক্ষেত্রফল বললে কি করে দেবো, স্কোয়ার চাপিয়ে দিব। তাহলে ক্ষেত্রফল বললে স্কোয়ার চাপিয়ে দিব, তাহলে কত হবে 9:4। আর আমি আশা করি তোমরা আগের নিয়মের থেকে এই নিয়মটা সহজে বুঝতে পেরেছো, আর এই নিয়মটাই তোমরা পরীক্ষাতে করবে, এইটুকু আমার দৃঢ় বিশ্বাস। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল কোশ্চেনটা, তাহলে 9:4 হচ্ছে আমাদের অ্যান্সার। এবার তারপরে 17 দাগেরটা দেখো কি বলেছে। 17 দাগের কোশ্চেনটা কি বলেছে, একটি নিরেট গোলককে গলিয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করলে গোলক আর চোঙের কি হবে। তাহলে মানে কি, একটা গোলককে গলানোর পরে, মানে একটা গোলককে গলিয়ে বানানো হচ্ছে চোঙ। তাহলে গোলককে গলিয়ে যদি চোঙ বানানো হয়, তাহলে চোঙ বানানো হলে তাহলে আমাদের কি হবে, চোঙের যে আয়তন হবে সেই আয়তনটা চোঙের আয়তনের সাথে কি হবে, গোলকের আয়তনটা সমান হয়ে যাবে। তাহলে এটা আমাদের কি হবে, চোঙের আয়তনের সঙ্গে গোলকের কি সমান হবে, আয়তন সমান হবে। এটুকু ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তাহলে আমরা নেক্সটটা দেখে নেব। এটা খুব সহজ একটা কোশ্চেন ছিল, তাই আমরা এক বাক্যে লিখে দিলাম,
এবার বলেছে গোলকের ব্যাসার্ধকে দ্বিগুণ করলে আয়তন কি প্রথম গোলকটার দ্বিগুণ হবে? তাহলে গোলকের ব্যাসার্ধকে যদি দ্বিগুণ, তাহলে গোলকের ব্যাসার্ধ প্রথমে হচ্ছে আর, তারপরে করে দেওয়া হলো কি 2r। আর এর ক্ষেত্রে আয়তনটা কত? 4/3 পাই আর কিউব। আর এর ক্ষেত্রে আয়তনটা কত? 4/3 পাই 2r কিউব। 2r কিউব। তাহলে এক্ষেত্রে আমাদের দুজনের যদি আমি অনুপাত করি আয়তনের, তাহলে 4/3 পাই 4/3 পাই কেটে গেল। তাহলে এখান থেকে আমরা পেলাম কি আর কিউব, এখান থেকে পেলাম আমরা 8r কিউব, এখান থেকে আর কিউব কেটে গেল, তাহলে 1:2 পেলাম 8। তাহলে এটা যদি 1 গুণ হয় তার 8 গুণ হচ্ছে দ্বিতীয়টা, তাহলে এখানে বলেছে দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ, তাহলে মানে কি এটা আমাদের মিথ্যা। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার করতে পেরেছি। খুব সহজ একটা অঙ্ক, খুব বেস্ট মেথড ইউজ করেছি তোমাদের জন্য। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। কি বলেছে এটা? এটা বলেছে আমাদের 19 নম্বরটা, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কত? দেখো, একটা অর্ধগোলক যদি আমি আঁকি, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে নিচের যে অংশটা থাকে, নিচের অংশটা সমতল, মানে একটা বৃত্ত থাকে। তাহলে সেক্ষেত্রে আমি একটা সমতল পেলাম। আর আমাদের এখানে বক্ররেখা রয়েছে, তাহলে বক্ররেখার ক্ষেত্রে একটা সমতল পেলাম। তাহলে দুটো সমতল, তাহলে আমাদের কটা সংখ্যাটা কত হবে? দুটি সমতল পাবো, দুটি সমতল পাবো। এটুকু ক্লিয়ার হয়েছে? এবার নেক্সট আমরা 20 নম্বরটা দেখে নেব। কত সহজ দেখছো, কত ইজিলি ভাবে, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ঠিক আছে, 20 নম্বরটা কি বলেছে? একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 36 পাই, উহার ব্যাসার্ধ 6 সেমি কি হবে? অর্ধগোলকের সমগ্রতল, আচ্ছা তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2 পাই এর স্কয়ার, কিন্তু তারা কি বলছে? তারা বলছে, কোশ্চেন বলছে 36 পাই হবে। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি যদি করি, তাহলে সেক্ষেত্রে কত হবে? 2 18 পাই, তাহলে এটা হবে পাই পাই কেটে গেল, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত? 18। তাহলে আর সমান সমান আমি কি পেলাম? √18। কিন্তু √18 তো আমাদের হচ্ছে না, সেখানে আমাদের কি দিয়েছে? 6 সেমি দিচ্ছে। √18 মানে কি? √18 কে লেখা যায় হচ্ছে তোমার 3√2, কিন্তু আমাদের 3√2 সেমি হচ্ছে, কিন্তু অ্যান্সার বলছে 6 সেমি, তার মানে কি মিথ্যা হবে এটা অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন দেখে নিব। 21 দাগেরটা কি বলেছে? 21 দাগেরটা বলেছে একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 264, গোলকটির ব্যাসার্ধ কত হবে? তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 2 পাই আর স্কয়ার, সেটা সমান সমান বলে দিয়েছে কত? 264। তাহলে এখান থেকে আমি কাটাকাটি যদি করি, তাহলে আমাদের এটা হয়ে যাবে কত? এটা অ্যান্সারটা কিন্তু √14 হবে। এটা এদিকে √14 আসে, ওটা 14/2 অ্যান্সারটা ভুল দিয়েছে, তাহলে √14। এখান থেকে আমরা কাটাকাটি যদি করি, তাহলে 4 কে কত বারে? 44 বারে যাবে। এটা পাইকে লিখে দিলাম 22/7। এটা হচ্ছে আর স্কয়ার সমান সমান কত? 44। তাহলে 22 কে কত বারে কাটলো? 2 বার। তাহলে আর স্কয়ার সমান সমান কত হলো? 14। তাহলে আর সমান সমান কত হলো? √14। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হলো? অপশন বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার করতে পেরেছি তোমাদেরকে? কত সহজ ভাবে অঙ্কটা হয়ে গেল। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। আমরা এবার নেক্সট অঙ্কটা দেখে নিব। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে? 22 দাগের অঙ্কটা। 22 দাগের অঙ্কটা বলেছে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর আয়তন তোমাকে দিয়ে দিয়েছে। আচ্ছা, গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে কি? আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল আর আয়তন দিয়ে দিয়েছে, তার মানে এখানে বলে দিয়েছে কি s³/v²। এবার s³ মানে কি? s³ মানে বক্রতল, বক্রতল মানে কি? 4 পাই আর স্কয়ার তার কিউব বাই ভি মানে কি? 1/3 গোলকের 4/3 পাই আর স্কয়ার, তার মাথাতে কি বলেছে? ভি স্কয়ার বলেছে। তাহলে এটা হচ্ছে ভি, দাঁড়াও, এটা বলেছে কি 4 পাই আর স্কয়ার। আচ্ছা, আর স্কয়ার কেন হবে? 4 পাই আর কিউব হবে। সরি, তাহলে আমি এটা মিটিয়ে দিই। 4/3 পাই আর কিউব, তার মাথাতে কি? স্কয়ার। আমরা এস এর মান বসালাম 4 পাই আর স্কয়ার, তার বাইরে 3 রয়েছে 3 দিলাম, আর ভি এর মানটা 4/3 পাই আর কিউব, বাইরে স্কয়ারটা বসালাম। এবার এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা কাটাকাটি করব। আমরা যদি এটাকে সলভ করি, তাহলে সলভ করলে কি দেখতে পাওয়া যাবে? 4 এর কিউব হয়ে যাবে 64, পাই কিউব হয়ে যাবে, আর স্কয়ারটা হয়ে যাবে আর6 বাই, এটা হয়ে যাবে তোমার 4 এর কিউব হয়ে গেল, 4 এর স্কয়ার হয়ে গেল 16, 3 এর স্কয়ার হয়ে গেল 9, আর এটা হয়ে যাবে পাই স্কয়ার, এটা হয়ে যাবে আর এর পর 6। তাহলে আর এর পর 6 কেটে গেল, এখানে বাঁচলো পাই। আচ্ছা, 9টা উপরে উঠে যাবে, তাহলে 9 উপরে উঠলে 64 ইন্টু পাই ইন্টু 9 বাই, এখানে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে আমাদের 16। তাহলে 16 কে কত বারে? 4 বারে, তাহলে 4 এর সঙ্গে 9 গুণ করলে 36। তাহলে অ্যান্সার হলো কি? 36 পাই। তাহলে অ্যান্সার মিলেছে। অপশন সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 36 পাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তোমরা বুঝতে পেরেছো সবাই? 36 পাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অ্যান্সার দেখো, 23 নম্বরটা কি বলেছে? একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং ওই ব্যাসার্ধের নিকট নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? আচ্ছা, গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার, তার সাথে সাথে আমাদেরকে ওই একই ব্যাসার্ধের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। ঠিক আছে, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এখানে কিন্তু একটু অপশনে ভুল আছে, এটা বক্রতল হবে না, এটা আমাদের পৃষ্ঠতল হবে। ঠিক আছে, পৃষ্ঠতল। তাহলে পৃষ্ঠতলে করলে আমাদেরকে দেখতে পাওয়া যাবে, তাহলে আমাদের এটা কি বলবো?
একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কয়ার, আর তার সাথে সাথে অর্ধগোলকের ওই একই ব্যাসার্ধের অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 পাই আর স্কয়ার। হয়ে গেল 2 পাই আর স্কয়ার, হয়ে গেছে এটা 2 পাই আর স্কয়ার। এবার 2 পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার কেটে গেলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে 3:2। তাহলে আমাদের অপশন কোনটা হবে? অপশন হবে ডি। এবার 24 দাগ, 24 দাগেরটা দেখো। 24 দাগেরটা কি বলেছে? 24 দাগেরটা বলেছে খুব সহজ একটা অঙ্ক, গোলকের আয়তনের সাংখ্যমান যদি বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমানের বর্গের সমান হয়। আচ্ছা, গোলকের আয়তনের সাংখ্যমান, গোলকের আয়তন হচ্ছে কি 4/3 পাই আর কিউব, সেটা সমান বলেছে বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমানের বর্গের। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার, তার বর্গের সঙ্গে সমান। তাহলে বর্গের সঙ্গে সমান হলে সেটা হয়ে যাচ্ছে 4/3 পাই আর কিউব, আর এটা হয়ে যাচ্ছে আমার 16 পাই আর টু দি পাওয়ার 4। আচ্ছা, আর টু দি পাওয়ার 4, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 4 কে 4 বারে 16 হচ্ছে, আর এখানে পাই পাই কেটে গেল, আর কিউব সঙ্গে আর কেটে গেল, তাহলে এখানে পাচ্ছি আমি 4 আর এখানে পাচ্ছি আমি 1/3। তাহলে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে, 4 কে যদি এখানে পাঠিয়ে দিই তাহলে আর সমান সমান 1/12, আর অপশন আমাদের 1/12 রয়েছে। তাহলে আমাদের ক্লিয়ার হয়েছে অঙ্কটা? বুঝতে পেরেছো তোমরা? সহজভাবে ক্লিয়ার হয়েছে, খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে এই অঙ্কটা। ভেরি গুড। চলো আমরা 25 নম্বরটা দেখে নিই, ঠিক আছে? দেখো এই অঙ্কটা কি বলেছে, এই অঙ্কটা কি বলেছে ভালো করে দেখো, ঠিক আছে? বলছে দুটি গোলক আছে, প্রথম গোলকের ব্যাসকে দ্বিগুণ করা হলো, একটি গোলকের ব্যাসকে দ্বিগুণ। আচ্ছা, দুটি গোলক আছে, এই গোলকে যখন ব্যাসার্ধ আর, ঠিক আছে, ব্যাসার্ধ যদি আর থাকে, এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসটা কত? ব্যাসটা হচ্ছে 2r। আচ্ছা, ব্যাসটা হচ্ছে 2r। এবার বলছে এই ব্যাসটাকে দ্বিগুণ করা হলো, এই ব্যাসটাকে দ্বিগুণ করা হলো, তাহলে এই ব্যাসটাকে যদি দ্বিগুণ করা হয় তাহলে সেটা পরিণত হবে 4r। এক্ষেত্রে ব্যাসার্ধটা কত দাঁড়াবে? 2 দিয়ে ভাগ করলে 2r, অর্থাৎ এক্ষেত্রে ব্যাসার্ধ দাঁড়ালো কত? 2। এক্ষেত্রে ব্যাসার্ধ দাঁড়ালো কত? 2r। তাহলে ব্যাসার্ধ 2r, তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ r আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ 2r। এই ক্যালকুলেশনে আমাদেরকে আয়তনটা বার করতে হবে। তাহলে প্রথম গোলকের ক্ষেত্রে আয়তন হয়ে যাবে 4/3 পাই আর কিউব নর্মাল যেটা ছিল, আর দ্বিতীয় গোলকের ক্ষেত্রে আয়তন হয়ে যাবে 4/3 পাই 2r তার কিউব। এটা 2r তার কিউব হয়ে যাবে 4/3 পাই 2r তার কিউব, মানে হচ্ছে 8r কিউব। অনুপাত কত? এবার অনুপাত চেয়েছে, তাহলে 4/3 পাই আর কিউব, আর এটা হয়ে যাবে 4/3 পাই 8r কিউব, 8r কিউব। তাহলে আর কিউব কেটে গেল, 4/3 পার্ট কেটে গেল, 1:8 হচ্ছে অনুপাত। এটা হবে অ্যান্সার 1:8। ক্লিয়ার হয়েছে? খুব ভালো কথা, খুব ইজি অঙ্ক ছিল, খুব ভালো অঙ্ক ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা। আমরা নেক্সট অঙ্কটা দেখে নেবো, চলো নেক্সট অঙ্কটা দেখে নেবো। কি বলেছে? 26 দাগ, 26 দাগের অঙ্কটা বলেছে, ভালো করে দেখবে। বলেছে একটি ফাঁপা গোলক দেওয়া আছে, আবার ফাঁপা গোলক, তার মানে কি একটি গোলকের মধ্যে আরেকটি গোলক। বহির ব্যাসার্ধ দেওয়া আছে, বহির ব্যাসার্ধটা দেওয়া আছে x+4, আর অন্তর ব্যাসার্ধটা দেওয়া আছে x-3। এবার বহির ব্যাসার্ধ আর অন্তর ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, গোলকটা কতটা পুরু, মানে এই অংশটুকু চেয়েছে, মানে কতটা পুরু রয়েছে, পুরু অংশটুকু চেয়েছে, মানে এই অংশটুকু চেয়েছে, পুরুটা। তাহলে পুরু বার করতে গেলে বহির ব্যাসার্ধ, একটাই ফর্মুলা, বহির ব্যাসার্ধ মাইনাস অন্তর ব্যাসার্ধ, নিচে বহির ব্যাসার্ধ মাইনাস অন্তর ব্যাসার্ধ, বহির ব্যাসার্ধ মাইনাস অন্তর ব্যাসার্ধ। তাহলে বহির ব্যাসার্ধ কত? x+4, অন্তর ব্যাসার্ধ কত? x-3। তাহলে দুটোকে বিয়োগ করে দাও, তাহলে x+4 মাইনাস x+3, তাহলে x কেটে গেল, তাহলে কত হবে? 7। 7 একক হচ্ছে কি, গোলকটা 7 সেমি পুরু ছিল, 7 সেমি পুরু ছিল। গোলকটা কত সেমি পুরু ছিল? গোলকটা 7 সেমি পুরু ছিল। কতটা ইজি অঙ্ক ছিল। গোলকটা কত সেমি পুরু ছিল? গোলকটি 7 সেমি পুরু ছিল, 7 সেমি পুরু ছিল। ক্লিয়ার হয়েছে এটা অঙ্ক? চলো নেক্সট কি বলেছে দেখো। বলছে 27 দাগেরটা, ভালো করে দেখবে। যদি একটি ঘনক একটি গোলকের মোট ক্ষেত্রফল সমান হয়, তাহলে ঘনকের আয়তন গোলকের আয়তনের অনুপাত কত হবে? একটি ঘনক আর একটি গোলকের মোট ক্ষেত্রফল সমান হয়। আচ্ছা, মোট ক্ষেত্রফল, তাহলে ঘনকের মোট ক্ষেত্রফল হচ্ছে 6r² হচ্ছে ঘনকের ক্ষেত্রফলের ফর্মুলা। 6 মানে 6টা তল, তাহলে 6r², 6টা তল, প্রত্যেকের ব্যাসার্ধ, প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য যদি r হয়, আর ঘনকের 6টি বাহু, তাহলে 6r² হয়ে যাবে টোটাল ক্ষেত্রফল। আর গোলকের ক্ষেত্রে টোটাল ক্ষেত্রফল হচ্ছে 4πr²।
এবার বলছে এদের দুজনের ক্ষেত্রে যদি এদের আয়তনটা কত হবে, আয়তনের অনুপাতটা। তাহলে আমরা এক্ষেত্রে করতে পারি আর স্কোয়ার কেটে গেল, 2 3 6, 2 2 4, তাহলে 3:2 পাই, এটা আমাদের বেরোলো 3:2 পাই। তাহলে এক্ষেত্রে ব্যাসার্ধ কিন্তু আলাদা হবে, একটু আলাদা হবে, ঠিক আছে। এক্ষেত্রে ব্যাসার্ধটা কিন্তু মোট ক্ষেত্রফল সমান বলেছে, একটু গন্ডগোল হয়েছে। দেখো 6r² সঙ্গে সমান বলেছে, কোশ্চেনটা বুঝতে ভুল হয়েছিল। 6r², তাহলে 6r² সঙ্গে সমান বলেছে, এটা দুজনের ক্ষেত্রে আয়তন না 6r1²। আমি নিলাম r1টাকে যদি আমি ঘনকের ব্যাস ধরি, গোলকের ক্ষেত্রে হয়ে যাবে r2, তাহলে r2 ক্ষেত্রে আমরা এটা বলতে পারি 4πr2²। এবার কি বলছে r1/r2 তার মাথায় স্কোয়ার, এটা হয়ে যাবে 4π/6, 4π/6, তাহলে এটা হয়েছে 4π/6। এবার এক্ষেত্রে আমরা আয়তনটাকে যদি বার করতে চাই, তাহলে আমাদের আয়তনটা হয়ে দাঁড়াবে, আমরা এখানে 2r³ যদি করি, যদি একটি ঘনক একটি গোলকের মোট ক্ষেত্রফল সমান হয়, ওহো সেই সেম অঙ্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্ষেত্রফল দুজনের সমান, একটা গোলকের সাথে একটা ঘনক ভিতরে গোলক আছে, সেই ঘনকের সাথে একটা ঘনকের ক্ষেত্রফলটা সমান, বোঝা গেল। তাহলে ক্ষেত্রফল যদি সমান থাকে, তাহলে আমরা বলতে পারি গোলকের যে ব্যাস হবে সেটাই হবে ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে 2r³, তাহলে এটা 8r³ হয়ে যাবে। তাহলে আয়তনটা হয়ে যাবে গোলকের ক্ষেত্রে কত, 4/3 πr³ হচ্ছে গোলকের, আর সেই ক্ষেত্রে আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে ঘনকের r³ 4/3 πr³ যদি হয়, তাহলে সেক্ষেত্রে বাহুটাই হয়ে যাবে কত, ব্যাসটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ঘনকের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যটা হয়ে যাবে আমাদের 8r³, যেটা আমরা আগে করে আসলাম, আর গোলকের ক্ষেত্রে আয়তনটা হয়ে যাবে 4/3 πr³ মানে 2r³। তাহলে এটা হয়ে যাবে আমাদের কত, 4/3 π8r³। এবার দুজনে যদি অনুপাত করি, তাহলে 8r³ অনুপাত 4/3 π8r³, তাই না? গোলকের যেটা ব্যাস সেটাই হয়ে যাবে। আর এখানে তো আমাদের ব্যাসার্ধ চাই, তাহলে আমাদের এখানে ব্যাসার্ধ যদি চাই, তাহলে আমরা এখানে একটা কাজ করব। কাজটা হচ্ছে যে ঘনকের বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 8r³, আর গোলকের হয়ে যাবে কত, 4/3 πr³। তাহলে r³ কাটলো, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 4 2 8, তাহলে 6:π হচ্ছে অ্যান্সার। ওই একই কোশ্চেন 6:π, ঠিক আছে। 6:π হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, এটুকু বোঝা গেছে। 6:π হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার 28 দাগেরটা কি বলেছে দেখো, 28 দাগের অঙ্কটা দেখবে, ভালো করে দেখবে। 28 দাগ, সমান ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলকের সমতল বরাবর জুড়ে দিলে যে গোলক পাওয়া যাবে তার সমগ্র তলের ক্ষেত্রফল অর্ধগোলক দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান। খুব অনেক কথা বলে দিল। কি বললো দেখো, সমান ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ যদি সমান হয় দুটি নিরেট অর্ধগোলকের সমতল জুড়ে যে গোলক পাওয়া যাবে তার সমগ্রতল। বলছে একটি নিরেট অর্ধগোলক যদি না হয়, সেই নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr²। ওকে, এতটুকু ক্লিয়ার। এবার এখানে যেহেতু দুটি নিরেট অর্ধগোলক বলেছে, তাহলে একে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এটা কত হলো, 6πr²। এবার এই দুটি নিরেট গোলককে জুড়ে একটি গোলক বানানো হলো, সেই গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4πr²। দেখো তো দুটো কি সমান না, অবশ্যই সমান নয়। তাহলে আমাদের যদি সমান না হয়, কিন্তু এখানে বলছে কি তাদের সমষ্টির ক্ষেত্রফল দুটির অর্ধগোলকের সঙ্গে সমান হবে, তাহলে এই সমষ্টির সমানটা নির্দিষ্ট একটা গোলকের সঙ্গে ক্ষেত্রফলের সমান নয়, তাহলে এটা আমাদের মিথ্যা হলো, আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? কিছুই নাই। তাহলে অঙ্কটা আমাদের কি বললো, অঙ্কটাতে আমাদের বলা হলো যে আমাদের দুটি গোলক আছে, এই গোলক দুটোকে দুটি অর্ধগোলক রয়েছে, ঠিক আছে, দুটি অর্ধগোলক রয়েছে, ঠিক আছে, দুটি অর্ধগোলক। তাহলে এই দুটি অর্ধগোলকের ক্ষেত্রে আমরা বলতে পারি, ছবিটা ভুল আঁকছি বারবার আমি, দুটি অর্ধগোলক আছে, এই দুটি অর্ধগোলকের সমষ্টির সমান হচ্ছে 6πr², কারণ একটা 3πr², আরেকটা 3πr², এই দুটোকে যদি যোগ করি তাহলে হয়ে যাবে সমষ্টিটা 6πr²। আর এই দুটো গোলককে মিশিয়ে যদি আমি একটা বড় গোলক বানাই,
গোলক বানায়, দুটি গোলক মিলে যদি বড় একটা গোলক বানায়, তাহলে তার ক্ষেত্রে সমগ্র তলটা হয়ে যাবে কত, 4πr²। তাহলে এই দুটো সমান নয়, তাহলে এটা কি হবে, আমাদের মিথ্যা হবে। লাস্ট দেখে নিব 29 দাগ, দেখো কি বলেছে। 29 দাগ বলেছে, যদি গোলকের ব্যাসার্ধ অপর একটি গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ হয়, তাহলে দ্বিতীয় গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে। একদম মিথ্যা কথা, কারণ এর আগের কোশ্চেনে আমরা এই কোশ্চেনটা করেছি, এটা মিথ্যা হবে। একটি নিরেট 30 নম্বর বলেছে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে সমগ্র গোলকের ক্ষেত্রফল দ্বিগুণ হবে। ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল দ্বিগুণ হবে? কখনোই না। অর্ধগোলকের ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ দ্বিগুণ। ঠিক আছে, তাহলে প্রথমে ব্যাসার্ধ কত, আর, তারপরে ব্যাসার্ধ হচ্ছে 2r, এক্ষেত্রে হবে 2πr², এক্ষেত্রে হবে 2π2r²। তাহলে এটা কত হয়ে যাবে, 4πr², সরি 4π না, 4r², তাহলে এটা হয়ে যাবে 8πr²। তাহলে এটা হয়ে যাবে 2πr², এটা হয়ে যাবে 8πr²। তাহলে πr² গেল, 2 1 2, 2 4 8, তাহলে 1:4, তাহলে 4 গুণ হচ্ছে দ্বিতীয়টা, তাহলে এখানে কত দিয়ে যায়, দ্বিগুণ, তাহলে এটা কি হবে, মিথ্যা হবে। আশা করি তোমাদেরকে এই ক্লাসটা খুব ভালো লেগেছে। আমরা 30 খানা মোট কোশ্চেন করালাম, যে কোশ্চেনটা তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট, সেকেন্ড সামেটিভের জন্য একদম ইম্পর্টেন্ট। সেকেন্ড সামেটিভে এই চ্যাপ্টারটা রয়েছে। আমরা এই চ্যাপ্টার থেকে যা যা কোশ্চেন করেছি, 30 খানা কোশ্চেন, এই 30টা কোশ্চেন আগামী 2027 এর জন্য এমসিকিউ এর বেস্ট সলিউশন। যে 30টা কোশ্চেন করার পরে তোমাদের এমসিকিউ এর সমস্ত ভীতি কেটে যাবে। আমি আশা করি তোমাদেরকে এই জিনিসটা বোঝাতে পেরেছি, ঠিক আছে? আশা করি আমি তোমাদেরকে এই জিনিসটা বোঝাতে পেরেছি, ঠিক আছে? আমাদের এই ক্লাসটা কমপ্লিট হলো। আমরা এর পরের দিন আবার একটি চ্যাপ্টার নিয়ে আসবো, যে চ্যাপ্টারে রইবে তোমাদের আবার এমসিকিউস একটা পার্ট, যেখানে থাকবে টপ, যদি আমাদের প্রত্যেকটাতেই যে 30টা কোশ্চেন থাকবে এটা কথা নয়, 25টাও থাকতে পারে, 20টাও থাকতে পারে, 15টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে। যেখানে যেটা দরকার সেই হিসাবে আমি ক্লাস নিয়ে আসবো। আশা করি এই ক্লাসটা তোমাদের খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, এবং ক্লাসটা অতি শীঘ্রই তোমরা নিজেরা অবশ্যই ক্লাসটা মন দিয়ে দেখবে। প্রতি সপ্তাহে আমাদের ক্লাস রয়েছে। এরপরে আমরা নেক্সট চ্যাপ্টার আবার একটি দিন নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো। তোমরা রেডি থেকো। আজকের জন্য টাটা।